আসসালামু আলাইকুম। সবাই বলছে এনসিপির সাধারণ সম্পাদক আক্তারকে হামলা করা হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আক্তারকে হামলা করা হয়নি, তাকে অপমান করা হয়েছে। মানে একটা ডিম দিয়ে কাউকে হামলা করা যায় না, ডিম দিয়ে অপমান করা যায়। তা আমি বলবো যারা ইফটিজিং করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে যথাযোগ্য নিরাপত্তার বিধান নিশ্চিত করা সম্ভব হয়নি। যারা সম্ভব করতে পারেনি, যাদের ব্যর্থতা, তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং সেই সাথে প্রশ্ন রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তার সফরসঙ্গীদের ফেলে নিরাপত্তা নিয়ে উনি চলে গেলেন। ঠিক এটা এরকম ঘটনা ঘটবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা টের পাননি। যদিও এই পুরো প্রোটোকল ব্যবস্থার প্ল্যান এটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সাজিয়েছেন তা নয়, এখানে কিন্তু অনেক বেশি ওয়েটফুল নেতা, জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছিলেন, তারপর জামাত ইসলামের নায়েবে আমির ছিলেন। আমি জানি না আমার লাইভ কি শেষ হয়েছে কিনা, ঠিক আমি বুঝতে পারছি না। সম্ভবত লাইভটি চলছে, পুর কানেকশন ছিল। আমি আমার আইটি নিজস্ব এমবি কানেক্ট করে নিয়েছি। যেটা বলছিলাম, যদি আগে এটা যদি আপনারা না শুনে থাকেন, আমি পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আমি বলছিলাম যে এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে অপমান করা হয়েছে, তাকে হামলা করা হয়নি। কারণ ডিম দিয়ে কখনো হামলা করা যায় না, ডিম ছুঁড়ে তাকে অপমান করা হয়েছে। এবং এই ডিমের পরিবর্তে পাথর হতে পারত, সেখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা। এই দুটো কনসেপ্ট দিয়ে তো আর নির্বাচন সম্ভব না। নির্বাচনের প্রসঙ্গে এসেছে, মির্জা ফখরুল একটা ইন্ডিয়ার একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে, যেটা প্রকাশিত হয়েছে। সেটা উনি বলেছেন যে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন হতে হবে। পত্রিকাগুলো লাইনে আছে। হ্যাঁ, তো ইন্টারনেট অনেক ইন্টারাপ্ট হচ্ছে, কেননা যে বাংলাদেশের যে ইন্টারনেট, যদিও ইলন মাস্ক নতুন ইন্টারনেটের অফার দিয়েছে এবং সেটা অনেক বেশি ব্যয়বহুল, বাংলাদেশের সিস্টেম এখনও চালু হয়নি। আমাদের যে সমস্ত ইন্টারনেট ফ্যাসিলিটিস আছে তা খুবই দুর্বল, যার কারণে আমরা অনেক সমস্যায় থাকি। সেই কথা আটকে গিয়েছিল, সেই কারণে এখন আবার কানেকশন হয়েছে। এখন এই একটি দলের মতামত আরেকটি দলের পছন্দ নাও হতে পারে, কিন্তু সেখান থেকে সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে। সমাধানটা কী হতে পারে? সমাধান ডিম ছুঁড়ে কোনো সমাধান হবে না। ডিম ছুড়াছুড়ি করা কোনো ভালো লক্ষণ না, বরং এতে করে বাংলাদেশের একটি দল আওয়ামী লীগের বা যুবলীগের কোনো একজনকে কালকে দেখলাম গ্রেপ্তার করে নিয়ে গেছে ডিম ছোড়ার কারণে। এটা কিন্তু আমাদের ভালো লাগেনি। যে যাকে ডিম ছুঁড়েছে তার অপমানটাও আমরা সহ্য করতে পারিনি, যাকে গ্রেপ্তার করেছে বিদেশি পুলিশ সেটাও আমরা নিতে পারিনি। তাই বিদেশের মাটিতে বসে এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কাজ না করাটাই ভালো। আপনারা যারা শুনছেন এবং যারা শুনবেন এবং যারা শুনবেন না, প্রত্যেকেরই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি পলিটিক্স ক্লাব থেকে বলছি, পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল, রাজু আহমেদ খান, চেয়ারম্যান, গ্রিন পার্টি বাংলাদেশ। আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দল অনেক থাকবে এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, তাদের মধ্যে মতানৈক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এক দল আরেক দলকে শত্রু ভাবাপন্ন হয়ে খুন খারাপি করবে, ইফটিজিং করবে, মামলা করবে, এগুলো খুবই অনৈতিক। এগুলোকে আমরা সমর্থন করি না। পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল এমন একটি সংগঠন, এখানে বাংলাদেশে প্রায় 60টা দলের সমন্বয় হয়েছে এবং সেসব বেশিরভাগ দলই উদীয়মান। বাংলাদেশের যে সমস্ত দলগুলি আছে প্রতিষ্ঠিত, তারা কেউই আগ বাড়িয়ে পলিটিক্স ক্লাবে যুক্ত হননি।
কারণ তাদের শিষ্টাচার শেখানোর মতো দুঃসাহস আমাদের নাই, এটা তারা মনে করে। কিন্তু আমি মনে করি যে শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত নয়। তো সেই শিষ্টাচারটা কী, এই একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি। রাজনৈতিক দলগুলো যখন মিটিং মিছিল করে, সেখানে কিন্তু বলে যে জালো জালো আগুন জ্বালো, অমুকের গতিতে আগুন জ্বালো একসাথে। এগুলো সম্পূর্ণ সহিংস কথাবার্তা। এই সন্ত্রাসবাদ, সহিংসতার চাষ আমাদের স্লোগানের মধ্যেই আছে। কারণ জালো জালো আগুন জ্বালো নিয়ে আমি একবার বক্তব্য করেছিলাম শাহবাগে, যে ছাত্রদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম যে জালো জালো আগুন জ্বালো এটা না বলে বলো যে জালো জালো জ্ঞানের আলো। তা আমাদের ছাত্রদেরকে, যারা তরুণ ছাত্র সমাজ, তাদেরকে রাজনীতির স্লোগান শেখানো হয়, বলা হয় জালো জালো আগুন জ্বালো বা অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে। মানে এইগুলো শুরু থেকেই রাজনৈতিক দলের কর্মী শুরু থেকেই তারা স্লোগানের মধ্য দিয়ে তাদের মধ্যে সহিংস সন্ত্রাসবাদ চাষ করছে। এটা ঠিক নয়। পলিটিক্সটা অপরাপর আরও প্রায় 40টা দেশে আমাদের ভার্চুয়াল শাখা আছে। বিভিন্ন দেশের রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতি, এগুলো নিয়ে আমরা গবেষণা করবার চেষ্টা করি, আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে এটি একটি পৃথিবীর বৃহত্তম, মানে 8তম দেশ। ব্যাপক জনগোষ্ঠীকে একটি সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে আনা না গেলে কি বাড়বে? দুর্নীতি বাড়বে, সড়ক দুর্ঘটনা বাড়বে, সন্ত্রাসবাদ, মব ইপটিজিং এগুলো বেড়ে যাবে। এত মানুষগুলো অল্প পরিসরে বাস করছে পৃথিবীর 8তম বৃহত্তম বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে। সেই জনগোষ্ঠীকে পরিচালিত করবার সঠিক পদ্ধতি আজ পর্যন্ত কোনো সরকার দিতে পেরেছে বলে আমার মনে হয় না। তা দিতে পারলে আপনি দেখবেন, যখন আপনি রাস্তায় যাবেন তখন দেখবেন যে অনেক বেশি ময়লা আবর্জনার স্তূপ, সেখানে কোনো সংস্কারের বালাই নেই, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। যেখানে সেখানে ময়লা ফেলা হচ্ছে, ফ্লাইওভারগুলোর পিলারগুলো ময়লা হয়ে গেছে, উপর থেকে পানি পড়ছে চুয়ে চুয়ে, কোনো সংস্কারের কোনো খবর নেই। শুধু তাই না, সড়কে দেখবেন ভাঙাচোরা গাড়ি চলবে, সেখানে বাসের রড নেই, সিট নাই, নানান অসুবিধা। তাদেরকে সেই গাড়িগুলোর ফিটনেস সার্টিফিকেট কারা দেয়, তাদের ফিটনেস সার্টিফিকেট আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। কেউ বলছে যে পরিচিত মহলে কেউ এই পরিবহন ব্যবসাগুলি করে সরকারের, যারাই যখন সরকারে আসে তাদের পরিচিত মহলের মামা খালু তাদের এই গাড়িগুলো গুণগত মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে না, যার কারণে পরিবহনের অনেক বেশি মানুষ কষ্ট পাচ্ছে। এক ঝাঁক মানুষ অফিস আদালতে যাচ্ছে, তারা ফিরছে, তাদের পিক আওয়ারে যথেষ্ট গাড়ি না থাকায় মানুষ রডে ঝুলে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, গাড়ির মধ্যে অনেক রকম চাপাচাপির মধ্যে গরমে ভ্যাপসে যাচ্ছে। কিন্তু এমন স্পেশাল কোনো গাইডলাইন্স এই পরিবহন ব্যবস্থার মধ্যে নাই যে অফিস চলাকালীন সময়ে কিছু গাড়ি বৃদ্ধি করা। যদিও ইদানিং করে মেট্রো রেল কিছু লাইনের এই সমাধান করেছে, ব্যাপক সংখ্যক মানুষ মেট্রো রেল ব্যবহার করে, যত সময় অফিস আদালত আসে, বিশেষ করে মতিঝিল পাড়ায়। রামপুরা মালিবাগে এই লাইনে কোনো মেট্রো রেল না থাকাতে এখানে রাস্তার গাড়িগুলো খুবই ভালো সার্ভিস দিচ্ছে না, এবং গাড়িগুলোর গুণগত মান অত্যন্ত খারাপ। তো যার কারণে পুরো ঢাকা শহর একটি বস্তির মতো হয়ে গেছে, এবং সেখানে পকেটমার, টিজার এবং মব এবং রাহাজানি, সেই সাথে ছিনতাই, সেই সাথে ছুরিকাঘাত, মানে কিশোর গ্যাং, সেই সাথে নানান রকম অনিয়ম এখনও চাষ করা হচ্ছে, ব্যাপকভাবে বিস্তৃতি লাভ হয়েছে, এবং সেখানে পুরো পুলিশ ব্যবস্থার মধ্যে সেট আপ করা হয়নি, সংস্কার করা হয়নি। ঢাকা শহরের মতো একটা বড় শহর যেখানে অনেক লোকের বাস, ঢাকার আয়তন অনুযায়ী, সেখানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা নেই, মনিটরিং সিস্টেম নেই, যার কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই বিষয়গুলো রাজনৈতিক দলের আলোচনার এজেন্ডার মধ্যে আসার কথা। এদের যানজট, এদের সুপেয় পানির ব্যবস্থা, তারপরে সুশৃঙ্খল ড্রেনেজ ব্যবস্থা, পয় নিষ্কাশন ব্যবস্থা, সেই সাথে বনজ বৃক্ষায়ন, ছাদ বাগান সহ রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ,
রাস্তার আইল্যান্ডের উপরে গাছ, দুই পাশের পথচারীদের চলাচলের রাস্তাকে পরিষ্কার করা, হকার দখলমুক্ত করা, রাস্তাকে সম্প্রসারণ করা, সেই সাথে পরিবেশ দূষণ যাতে না হয় সেই ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ করে এই ঢাকা শহরকে একটি ইকোসিস্টেম বৃদ্ধি করা, যাতে অক্সিজেনের অবাধ সঞ্চালন ঘটে, সে সমস্ত কোনো ব্যবস্থার পরিকল্পনা তেমন দেখছি না। এবং সেই সাথে ঢাকার যত নদী নালা, খাল, ক্যানেল দখল হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধার করা, খনন করা, তার যে কার্যকর ব্যবস্থা, সেই ব্যবস্থার কোনো উন্নতি আমরা দেখছি না। বিশেষ করে রাজধানী ভিত্তিক অনুরূপ যেই শহরের, যে দেশের ক্যাপিটালের অবস্থা, রাজধানীর অবস্থা, সেই দেশের অন্যান্য শহরের অবস্থা কেমন হবে আপনারা বুঝতেই পারছেন। ঢাকার বাইরে অনেক হাসপাতালগুলোতে সঠিক পরিমাণে চিকিৎসা সরঞ্জাম নেই। আমরা কিছুদিন আগে একটি নারীকে গড়াগড়ি করতে দেখেছি যে তার বাচ্চাকে সাপে কেটেছে এবং সেই সাপে কাটা বাচ্চার ভ্যাকসিন ঢাকায় আছে, জেলা বা উপজেলা শহরে নাই পর্যাপ্ত। এটা খুবই দুঃখজনক। পরবর্তীতে অবশ্য একটি নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে প্রত্যেক জেলায় জেলায় সাপের কাটা বিষের ভ্যাকসিন পাঠানো হোক। আমরা জানি না সেটা কি করা হয়েছে কি না। আপনারা দেখেন ঢাকা শহর একটা এত বড় জনগোষ্ঠীর শহর, সেখানে যে কোনো সময় একটা ভূমিকম্প হলে সেই ভূমিকম্প প্রতিরোধে, ভূমিকম্প পরবর্তী যে উদ্ধার কার্য সেটা করবার জন্য যথেষ্ট সরঞ্জামাদি নাই, আমি হলফ করে বলতে পারি। এবং সেই সাথে যে সমস্ত হসপিটালগুলো আছে, যে হাসপাতালে এই রোগীদেরকে চিকিৎসা দেওয়া হবে, সেই হাসপাতালগুলোকে আলাদা গার্ড বসানো হয় নাই যে বড় মাপের ভূমিকম্প হয়েও হাসপাতাল ভাঙবে না। এই নিশ্চয়তা স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবে না। অতএব সব কিছু কথার কথা, আমরা সবই জানি, সব সমস্যার সমাধান আমরা জানি, সেইগুলো আইডেন্টিফাই করতে পারি, কিন্তু সমাধানের রাস্তা বরাবরই খুবই সংকীর্ণ। আপনারা শুনছেন, আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক, কথা বলছি পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের পেজ থেকে। তো যাই হোক, বাংলাদেশের মতো একটি দেশে অসংখ্য ডোর দিয়ে, অসংখ্য লিক দিয়ে, ফাঁক দিয়ে অন্যায়, অবিচার, মানবাধিকার লঙ্ঘনের স্কোপ আসবে। কেননা বাংলাদেশের মানুষ শিক্ষার হার যেমন কম, অতি দারিদ্র, এইমাত্র 26 হয়তো সেপ্টেম্বরের দিকে অতি দরিদ্রের তালিকা থেকে বাংলাদেশ বের হবে। যদিও বের হয়ে আসলেও আরও দরিদ্রের মধ্যে পড়বে, অনেক সহজ সত্ত্বে ঋণ পাবে না, অনেক সমস্যা হবে। তারপরেও বাংলাদেশ এখন তো দরিদ্র দেশ, শিক্ষার হার কম, এখানে বিচার ব্যবস্থা জটিল, মামলা জট, কঠিন অবস্থা, বিচারক সংকট, সেই সাথে যানজট, সেই সাথে দুর্নীতি একদম আষ্টেপৃষ্টে বেঁধে আছে। সেই দেশে মানবাধিকার লঙ্ঘন হবার স্কোপটা যেহেতু বেশি, সেহেতু আরও বেশি সংখ্যক রাজনৈতিক দল থাকা দরকার। রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগোষ্ঠীকে, তার ফ্যান, তার ভক্ত, তার এলাকাবাসীকে বিপদে আপদে পাশে থাকা, আইনি সহায়তা দেওয়া, বুদ্ধি পরামর্শ দেওয়া, তাদেরকে নানানভাবে সাপোর্ট দেওয়া, এটা রাজনৈতিক দলের কাজ। তাই রাজনৈতিক দল বেশি থাকলে তো আরও ভালো, কিন্তু রাজনৈতিক দল যদি বেশি থাকতে না পারে, সেজন্য নির্বাচন কমিশন একটি চক্রান্ত করে রাজনৈতিক দলগুলোকে, অথবা চক্রান্ত না করে বোঝার ভুলের কারণেও হতে পারে, এই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন পলিসি কনজাস্টেড করে রেখেছে। বলে তোমার এতগুলি জেলায় কি তোমার শাখা আছে? এটা বোঝে না যে এতগুলি জেলায় শাখা থাকতে হলে 21টি জেলায় বা বিভিন্ন উপজেলায় তার কী পরিমাণ টাকা গুনতে হবে। তাহলে নিশ্চয়ই একজন পেশি শক্তি এবং কালো টাকার মালিকের পক্ষে সম্ভব হবে একটি রাজনৈতিক দল তৈরি করা। রাজনৈতিক দলের সংখ্যা যদি বৃদ্ধি না পায়, তাহলে এত জনগোষ্ঠী, 18 কোটি মতান্তরে 20 কোটি মানুষের এই দেশকে দেখভাল করবার মতো সত্যিকারের গাইড পাওয়া মুশকিল হবে। আর অনেক সময় সরকার যদি ভুল করে, সরকারের প্রশাসন যদি ভুল করে, তাকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। কিন্তু এই সমস্ত পলিটিক্যাল পার্টি যাদের কথা বলবার, কাজ করবার রাষ্ট্র স্বীকৃতি থাকা দরকার। যদিও সংবিধান আমাদেরকে বলেছে যে নিবন্ধন না থাকলেও রাজনীতি করা যায়, কিন্তু হয়তো এই রাস্তা দিয়ে ভবিষ্যতে এমন কথা আসতে পারে যে তোমাদের নিবন্ধন নাই, তোমরা রাজনৈতিক কথা বলবো না ভাই। তো যাই হোক, নির্বাচনে দাঁড়ানোর জন্য একটা মার্কার প্রয়োজন হয়, সেই মার্কার জন্য নিবন্ধন, এটা খোলসা করে তো কথা বলা হয়নি।
এটা একটু উজ্জ্ব রাখা হয়েছে যে রাজনীতি করতে পারবা, কিন্তু নিবন্ধন না থাকলে দাঁড়াইতে পারবে না, মার্কা পাবা না। কিন্তু ভবিষ্যতে যদি এই কথা সামনে আসে যে তুমি রাজনীতি করতে চাও, তো আগে নিবন্ধন নিয়ে আসো। আর নিবন্ধন যদি পাইতে চাও তাহলে এই 80 মণ তেল আর পড়বে না, রাধাও আর নাচবে না। তাহলে এই দেশটাকে দেখবে কে? যেহেতু দেশের জনসংখ্যা তো আপনি রাতারাতি গলা টেপে মেরে ফেলতে পারবেন না। জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের দেশের সুবিধা বাড়ছে না, বহুতল ভবন বাড়ছে না, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে না। আস্তে আস্তে দিন যত যাবে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হবে, এবং এর জন্য দায়ী থাকবে এই যে রাজনৈতিক সিস্টেম, সরকার পরিচালনার পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশের যে সম্মুখ গতির পদ্ধতি, এটার জন্য দায়ী থাকবে। যেই কথা একবার যারা নিবন্ধন পান তারা কখনো বলেন না, তারা যত বড় পণ্ডিত বর্গ হন না কেন, যত বড় জ্ঞানী গুণী হন না কেন, যারা একবার নিবন্ধন পান তারা কখনো আর অনিবন্ধিত রাজনৈতিক দলের এই সমস্যার কথা, দুঃখের কথা তারা কখনো বলেন না। তারা মনে করেন যে আমরা তো যোগ্য, আমরা নিবন্ধন পেয়ে গেছি, আমাদের মার্কা হচ্ছে অমক তমক। তারা অনেক সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মানুষই বলে কেয়ার করেন না। ইভেন বিভিন্ন রাজনৈতিক দলের মিটিংয়ে আলোচনায় দেখবেন যে সব মঞ্চে বসে থাকে বেশিরভাগই নিবন্ধিত দলের নেতারা। অনিবন্ধিত দলের নেতাদেরকে ডাকা হয়, তাদেরকেও দাওয়াত দেওয়া হয় অডিয়েন্সে বসে থাকবার জন্য। কারণ কি, অনেক সময় অনেক দলে অডিয়েন্সেও লোক পায় না, তখন তারা পড়া বিপাকে। এই জন্য সব দলের নেতাদেরকে ডাকে, ভাই আসেন, যাতে করে অন্তত তাদের অডিয়েন্সে কিছু লোক দেখা যায়। তা কোনো রাজনৈতিক দলের যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থেকে থাকে, তাদের উচিত হবে না কোনো রাজনৈতিক দলের নেতাকে মঞ্চে বসিয়ে সেই অনুষ্ঠানের অডিয়েন্স হয়ে থাকা। কারণ হচ্ছে রাজনৈতিক দলের যিনি নেতা, চেয়ারম্যান, সেক্রেটারি, তার মর্যাদা অনিবন্ধিত এবং নিবন্ধিত প্রত্যেকেরই সমান। কিন্তু এখানে অলিখিতভাবে একটা ব্যবধান, একটা বৈষম্য করে রাখা হয়েছে। যাই হোক, আপনারা বাংলাদেশের বসবাস করছেন, নানান রকম সুবিধার মধ্যে আছেন। প্রত্যেক জনগোষ্ঠীর সবাই সমস্যাকে সমানভাবে ফেস করতে পারে না। অনেকের টাকা পয়সা বেশি থাকায় তারা অনেক কিছু পার পেয়ে যায়, অনেক কিছু সলভ করতে পারে। অনেকের দৈন্যতার কারণে, কর্মসংস্থানের অভাবে, অনেকের টাকার অভাবে তারা অনেক সমস্যার সমাধান করতে পারেন না। এই যে অসম ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য বাংলাদেশের এফডি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই বৃদ্ধি করা, কলকারখানা বৃদ্ধি করা, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, এবং যে বিদেশি বিনিয়োগটা যা আসবে সেখানে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, ওয়ান স্টপ কাউন্টার করা, বিভিন্ন ধরনের যে দুর্নীতি, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি কমিয়ে বাংলাদেশকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা বান্ধব দেশ হিসেবে তৈরি করার দায়িত্ব আমাদের সরকার। কিন্তু আমরা কি সেই পথে হাঁটছি? বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও বেশি লাভজনক করা সম্ভব ছিল। আপনি জানেন, গত সপ্তাহে আমি চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে গিয়েছিলাম। সেখানে দেখলাম, সাগরের সন্ধ্যার পরে গিয়েছিলাম, সেখানে কোনো লাইটিং সিস্টেম নাই, উত্তাল সমুদ্রের ঢেউ দেখা যায় না রাতে, এবং সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, বোঝা যাচ্ছে যে তীরে স্রোতের সঙ্গে আসছে অনেক ময়লা আবর্জনা, পলিথিন, কাগজের টুকরো, হাবি জাবি কিনারে এসে জমা হচ্ছে। একজন পর্যটক কেন সাগর তীরে আসবেন? সেখানে যদি ময়লা আবর্জনা স্তূপ থাকে, তাহলে এই পর্যটন শিল্পের যারা কাজ করছে তাদের বেতন দিচ্ছেন কেন? এবং তাদেরকে কেন ট্রেনিং দিয়ে, ইকুইপমেন্ট বাড়িয়ে, জনবল বাড়িয়ে এই পতেঙ্গা বা এরকম সমুদ্র সৈকতগুলো আরও পরিচ্ছন্ন করা হচ্ছে না কেন? আমি পরামর্শ দিয়েছিলাম সেখানে যে একটু সোলার সিস্টেম লাইটিং পানিতে ভাসিয়ে দিলে, কিংবা ওখানে সিস্টেম করে কিনারে বেশ দিলে রাতেবেলা ওটা কিন্তু জ্বলতো এবং বেশ সমুদ্র সৈকতের বেশ খানিকটা আলোকিত থাকতো এবং দেখার মতো হতো। সেখানে যে সমুদ্রের ঢেউ কিনারে এসে আছাড় খেত, সেটা সত্যিই একটা দোতনা সৃষ্টি হতো, সত্যি একটা ছন্দ এবং আনন্দ মানুষ অনুভব করতে পারত। কবির হাতের কলম ছুটত এবং সাহিত্যিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সাধারণ মানুষ সবাই নববধূ থেকে আরম্ভ করে দাম্পত্য জীবনের সুখ খুঁজতে তখন সাগর পাড়ে সবাই আসত। এই কার্যক্রমগুলো বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে
নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা আসলে সেই আগের সরকার থেকে তেমন কোনো পার্থক্য আমরা পাইনি। কেউ বলছে যে পুলিশ ব্যবস্থাকে আমরা সংস্কার করতে পারিনি, অনেক আগের আমলের পুলিশ আছে ইত্যাদি ইত্যাদি। আমি তো মনে করি যে কোনো কিছুই চেঞ্জ করা দরকার ছিল না, কোনো পুলিশ চেঞ্জ করা দরকার ছিল না। কিন্তু যারা সরকারের দায়িত্বে আছেন তাদের উচিত প্রথম সেমিনারটা করা উচিত ছিল যে সরকারের কার্যক্রম সম্পর্কে আপনাদের যাদের আপত্তি আছে, পরামর্শ আছে, আপনারা যারা আমাদেরকে শত্রু মনে করেন, দয়া করে আপনারা একটু এই সেমিনারে আসেন। ওই সেমিনারে আসার পরে তাদেরকে শোনা উচিত যে আপনারা আসলে কেন কীরকম বাংলাদেশ চান। আমি তো মনে করি যে আমি যখন কোনোদিন রাষ্ট্রের ক্ষমতায় থাকবো, শীর্ষে থাকবো, আমি প্রথমে চোর, ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং থেকে আরম্ভ করে অপরাধী, দাগি, আসামি সবাইকে নিয়ে আগে সেমিনার করবো যে আপনাদের সমস্যা কী, আপনাদের এই অবস্থা থেকে উত্তরণের পদ্ধতিটা কী। তখন হয়তো একজন বলবে যে আমি কিশোর গ্যাং হয়েছি, আমার বাবা কচু চুরি করেছিল এবং আমার বাবাকে জেলখানায় নিয়ে গেছে, আমার পরিবার আমরা ধ্বংস হয়ে গেছি, আমার মা ভিক্ষে করেছে, আমি ছিনতাই চুরি করেছি এবং আমরা পেটের দায়ে আমার বোনটাকে তাকে জৈবিক মানে তার যৌন ব্যবসায় আমরা দিয়ে দিয়েছি, আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, আমার বাবা সামান্য কারণে একটা ভুলের কারণে জেল খেটেছে, আজকে সে জেলখানায়, আজকে আমরা বিভ্রান্ত হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। সেটা শুনে কিন্তু সরকার চিন্তা করতে পারতো যে ঠিক আছে, যারা এই ধরনের অপরাধের শিকার হয়ে অপরাধ করে জেলখানায় আছে তাদের পরিবারের দায়িত্ব সরকার নিতে পারত। কিন্তু সেই ব্যবস্থা তো চালু হয়নি, সেই ব্যবস্থা কখনো চিন্তাও হয়নি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মাঝে কিছু বলে শুনে মনে হয় যে আমার কথার সঙ্গে অনেক কিছু মিলে যায়, সেই পুরোপুরি সেটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়েছে কিনা জানি না, যার কারণে কিছু বিচার প্রাপ্তির অভাবে কিছু লোক অপরাধী হয়, সেই পার্সেন্টেজগুলো আমরা কখনোই জনসমক্ষে তুলে আনতে পারিনি। কেন মানুষ অপরাধ করে, কিসের কারণে, কোন বিচার প্রাপ্তির অভাব ছিল, কোথায় সে প্রবঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আপনারা জানেন যে শুধু পুলিশ মার্ডার কেসের আসামিদেরকে খুঁজে বেড়ায়, কিন্তু একটা মানুষ যখন 2-3টে বাচ্চা দিয়ে একটা নারীকে রাস্তায় ফেলে চলে যায়, একটা বিয়ে করে পলায় যায়, তাকে পুলিশ ধরতে যায় না। সেই মানুষটা কীভাবে বাঁচবে, কী খাবে, ভিক্ষে করবে, শরীর বেচবে নাকি শ্রম বেচবে, সেই চিন্তাগুলো রাষ্ট্রের সমাজ সংস্কার যারা দায়িত্বে আছেন তাদের ভাবতে হবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, জানি না আমি কত কথা বলেছি, কত মিনিট তাও আমার এখানে দেখা যাচ্ছে না টাইমিংটা। তবে একটা কথা বলতে চাই যে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য অবশ্যই আমাদেরকে নিজে থেকে ভালো হতে হবে, আগে নিজে থেকে ভালো হতে হবে। আমি একজন বড় নেতাকে ইনবক্স করলাম, দেখুন এভাবে বলবেন না যে আপনি বলেছেন যে অমুক উপদেষ্টাকে ঘাট ধাক্কা দেওয়া হয়, এটা তো একটা সম্পূর্ণ অনৈতিক কথা, একটা এরকম শব্দ প্রয়োগ করবার কোনো দরকার নাই। আপনি বলবেন যে অমুক উপদেষ্টা যে ভুল করেছেন সেই ভুল ক্ষমার অযোগ্য। অবশ্যই এই ভাষাগত সৌন্দর্য বৃদ্ধি না হলে সেই সব রাজনীতিবিদ কী করতে পারবে দেশের জন্য, কী করতে পারবে সেই রাজনৈতিক দলের জন্য, এই জাতির জন্য। একজনের প্রতি আমার রাগ ক্ষোভ প্রকাশের যে স্টাইল, সেখানে ভাষার শব্দ শৈলীর যে অবক্ষয় ঘটে, বিপর্যয় ঘটে, সেটা কেন সঠিক রাখা যায় না, এটা আমাদের বুঝতে হবে। আমি নুরুল হক নূরকেও বলেছিলাম, ইনবক্সে আমি হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, কখন কে কোথায় কী অবস্থা দাঁড়ায়, জাতীয় পার্টির কার্যক্রম নিয়ে তার অফিসে যে হামলে পড়ার কোনো দরকার নাই। গণ অধিকার পরিষদের কাছ থেকে এটা আমরা আশা করি। নুরুল হক নূর আমার কথা সম্মতি দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু ঠিকই তারা মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিস থেকে গিয়েছে। এটা সম্পূর্ণ শিষ্টাচার বহির্ভূত কাজ ছিল। জাতীয় পার্টি যদি নিবন্ধন ক্যান্সেল করতে হয়, কী করতে হয়, স্থগিত করতে হয়, সরকার করবে এবং সরকারের যে নির্দিষ্ট উইংস আছে তারা করবে। যদিও এটা তো কোনো রাজনৈতিক দলের কাজ না, রাজনৈতিক দল তাকে তার বক্তব্য তুলে ধরা। পরবর্তীতে আপনারা দেখলেন যে নুরুল হক নূর বেশ মার খেল, তার জীবন নাশ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহর রহমতে এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছে। আমি কিন্তু তাকে অত্যন্ত ভালোবাসি, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ব্যাপক যোগাযোগ ছিল, ভালো পরামর্শগুলোই দিই। শত মানুষ, নেতা নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে গেছে, ভিড় করেছে। বারবার নুরুল হক নূরের আইডি থেকে বলা হচ্ছে আপনারা ভিড় করবেন না। আমি কিন্তু যেতে পারিনি, যাইনি ভিড় করতে। কেন যাইনি? একজন মানুষ হলেও অন্তত নির্বিঘ্ন থাকি, কিন্তু নুরুল হক নূরের প্রতি ভালোবাসা কমেনি। নুরুল হক নূরকে আমি বলেছিলাম যে তুমি এই কাজটা করো না, আর একটা দলের অফিস হামলা করতে চেও না,
বা এই অফিসমুখ মিছিল নিয়ে যেমন এতে সংঘাত হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যদি আমরা না আসতে পারি, সে যার দলই হোক, তার ভাষায় যদি সংস্কার না থাকে, সৌন্দর্য না থাকে, তার ভাষায় যদি কোনো আদর্শ না থাকে, তাহলে তার দলকে মানুষ অনুসরণ কেন করবে? গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে আমি শুধু এটুকুই বলতে চাই, যেহেতু পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রায় 60টা দল অনুসরণ করে এই পলিটিক্স ক্লাবের সদস্য, তাদেরকে আমি এটাই বলতে চাই যে আমার দল আপনার দলের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি আমার সাথে আপনার সংঘাত হবে তখনই বিভেদ তৈরি হবে, যখন আপনি আপনার কৃষ্টি, কালচার, সংস্কৃতির বাইরে গিয়ে আপনি কোনো কথা বলবেন। যাই হোক, বাংলাদেশ একটি সুন্দর দেশ, সুজলা সুফলা বাংলাদেশ, শস্য শ্যামলা। এই দেশকে, কৃষিকে আরও শক্তিশালী করতে হলে, কৃষক যাতে কৃষি পণ্যের দাম পায় তার জন্য সরকারকে গাইডলাইন্স দিতে হবে, সরকারের ব্যবস্থা নিতে হবে, যাতে করে আমদানি নির্ভরতা কমিয়ে, আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণে ধান উৎপাদন হয় তাতে আমাদের উদ্বৃত্ত থেকে আমরা চাল বা ধান আরও রপ্তানি করতে পারবো। তার উপরে কিছু সংখ্যক লোক এখানে কারিশমা করে চাল আমদানি করে, এটা ঠিক না। বাংলাদেশকে স্বয়ংসম্পন্ন করতে হলে এখানে কৃষিকে শক্তিশালী করতে হবে, কৃষি উপকরণকে সহজলভ্য করতে হবে, কৃষকের যাতে যাতে উৎপাদন খরচ ওঠে সেইভাবে তার ন্যায্য প্রাপ্তি দাম দিতে হবে, এবং মধ্যস্বত্বভোগীকে দমন করতে হবে। একদম বিনষ্ট করার দরকার নাই, ভ্যানিশ করার দরকার নাই। মধ্যস্বত্বভোগীরা কিছুটা করুক, কিন্তু তার মানে এই না যে ম্যাক্সিমাম ইনকামটা তারা নিয়ে যাক, সেটা না। সেই সাথে পরিবহন চাঁদাবাজি, সেটাকে রোধ করতে হবে, যাতে করে কোনো পরিবহন চাঁদাবাজি করে কৃষকের পণ্য, তার উৎপাদন খরচ বেড়ে না যায়। ফলে কৃষক কিন্তু এটার এফেক্ট কিন্তু কৃষকের উপর পড়বে, কৃষকের কোন ফসলের দাম দিবে না, কেননা ওরা ওই ক্যালকুলেশন করবে যে এই পরিমাণে পরিবহন চাঁদাবাজি, এই পরিমাণে এটা সেটা। অতএব এটা সরকার কঠিন হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে যদি আরও বেশি লাভজনক করা যায়, বাংলাদেশের পরিবেশ দূষণ যদি রোধ করা যায়, বাংলাদেশের এই যে বায়ু দূষণ, নানান অভিযোগ, সেগুলোকে যদি আরও বেশি সঠিক করা যায়, বাংলাদেশের যদি অক্সিজেনকে বিশুদ্ধ রাখা যায়, বনায়ন করা যায়, বৃক্ষায়ন করা যায়, বাংলাদেশের মানুষের মনটাকেও যদি সবুজ করা যায়, তাহলে সবাইকে যে গ্রিন পার্টি করতে হবে তা না। মানুষের মনটা সবুজ হলে সহিংসতা থাকবে না, মানুষের মধ্যে প্রতিহিংসা থাকবে না, মানুষের মধ্যে সন্ত্রাসবাদের চাষ হবে না। তো যাই হোক, আজকের মতো এখানে রাখি, এরপরে বিষয় নিয়ে আবার আলাপ করবো, এবং স্পেসিফিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আসবে। কিন্তু আমরা একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য বাংলাদেশের রাজনীতি করতে চাই। নির্বাচন কমিশন তো বাদই দিলাম, এই যে এই সরকারের যেই আলোচনাগুলো হলো, সংস্কার কমিশনের আলোচনা, সেসব আলোচনাতে অনেক রাজনৈতিক দলকে উপেক্ষা করা হয়েছে, তাদেরকে টাকাই হয়নি। তাই আমি মনে করি এই সংস্কার কমিশনের যে অ্যান্টেনা, তাদের যে দূরদৃষ্টি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির অভাব আছে, সেটা এখান থেকে বোঝা যায়। এবং দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশের বাইরে জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্য দিতে গেলেন, খুবই চমৎকার একটা আইডিয়া এখানে তুলে ধরেছেন। সেটা হচ্ছে যে অনেক বিরোধী দলের কাউকে নিয়ে উনি গিয়েছেন, কিন্তু আরও বেশি চমৎকার হতো সেখানে সদস্যের সংখ্যা যদি আরও কিছু বাড়াতে পারত। কেন যেন কেউ বলছে যে এই সরকার এনসিপিকে পক্ষপাত করছে, এনসিপিকে প্রধান দল হিসেবে দাঁড়া করানোর চেষ্টা করছে, কিন্তু আরও অনেক রাজনৈতিক দল আছে, তাদের গ্রহণযোগ্যতা এনসিপির থেকে বেশি। তাদেরকে ব্যাকফুটে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দৃষ্টান্ত স্থাপন করে সুনাম করাবার চেষ্টা করছেন, সেখান থেকে আরও বিপরীত হচ্ছে। কেউ বলছে এখানে পার্সিয়ালিটি করা হচ্ছে। যাই হোক, এখানে অনেক দলই আছে, নাম বলে কোনো দলকে আমি ছোটো বা বড় করতে চাই না। গ্রিন পার্টি বাংলাদেশ সবসময় ব্যাকফুটে থাকে, এবং সমস্ত রাজনৈতিক দলের ক্রেডিটগুলো আমরা অর্জন করবার চেষ্টা করি। আমি মনে করি বাংলাদেশ যেসব রাজনৈতিক দলগুলো আছে মাঠে ময়দানে রাস্তায় মানুষের ভাগ্য নিয়ে কাজ করছে, আর গ্রিন পার্টি বাংলাদেশও করছে, প্রত্যেকটা দল যেন সাকসেসফুল হয় সেটা পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল চেষ্টা করছে। সেই পলিটিক্স ক্লাবের ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক হিসেবে আমি পক্ষপাতমূলকভাবে আমি শুধু আমার গ্রিন পার্টি সাকসেসফুল চাচ্ছি না, আমি যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা যেন সাকসেসফুল হতে পারে এই দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে, এবং এই দেশের মানুষ যেন দেশের বাইরে গিয়ে নির্মাণ শ্রমিক হতে না হয়, গুগলে, অ্যাপেলে, নাসার চাকরি পায়, এদের মেধা বুদ্ধির চর্চা হয়, এআই টেকনোলজির
চর্চা হয়, শিক্ষা জ্ঞান বিজ্ঞানের গবেষণা হয়। সেই জন্য রাজনৈতিক দলগুলো যেন বেশি বেশি স্পেস দিতে পারে, কাজ করতে পারে। আপনারা আমার কথা শুনে যদি ভালো লাগে তো অনেক ধন্যবাদ, আর ভালো না লাগলেও ধন্যবাদ। যদি কোন কোন পয়েন্টে আরও বেশি ভালো লাগেনি সেটা যদি জানাতেন ভালো লাগবে। আর যদি কোনোভাবেই আমার কথা না ভালো লাগে তো নতুন দিক নির্দেশনা পরামর্শ অবশ্যই দিবেন। আপনাদের সেই পরামর্শের অপেক্ষায় থাকবো এবং আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনার টেবিলে আমি চলে আসবো। রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, পার্টিস ক্লাব ইন্টারন্যাশনাল প্রধান সমন্বয়ক। আসসালামু আলাইকুম।